আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনাম। হামাস মুক্ত স্বাধীন ফিলিস্তিন গঠনের প্রস্তাব পাস জাতিসংঘে। উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা টিভি চ্যানেল দেখলেই হচ্ছে মৃত্যুদণ্ড। পাকিস্তানে সামরিক গাড়িবহরে তালেবান হামলা, নিহত ১২ সেনা। নেপালে কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন। নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেবেন জোহরান মাদানি। দর্শক, শুনছিলেন খবরের শিরোনাম, এবার চলুন জেনে নেই বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদ গতকাল শুক্রবার বিপুল ভোটে একটি ঘোষণাপত্র অনুমোদন করেছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে বাস্তবসম্মত, সময় সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনের ফল হচ্ছে ৭ পৃষ্ঠার এই ঘোষণাপত্র। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অংশগ্রহণ করেনি। সাধারণ পরিষদে ঘোষণাপত্রকে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবটির পক্ষে ১৪২টি ভোট পড়ে, বিপক্ষে ১০টি দেশ এবং ১২টি দেশ ভোটদানে বিরত ছিল। এই ভোট হয়েছে আগামী ২২শে সেপ্টেম্বর নির্ধারিত বিশ্ব নেতাদের বৈঠকের আগে, যা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকে বসবে। এ বৈঠকে ব্রিটেন সহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা যাচ্ছে। ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদ সমর্থিত এই ঘোষণাপত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, যা থেকে গাজা যুদ্ধের সূত্রপাত। এ ঘোষণায় একই সঙ্গে ইসরায়েলের গাজায় বেসামরিক জনগণ ও অবকাঠামোর উপর হামলা, অবরোধ ও অনাহারের নিন্দা জানানো হয়েছে, যা বিধ্বংসী মানবিক বিপর্যয় ও সুরক্ষা সংকটের জন্ম দিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, এই প্রস্তাব হামাসকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে। এই প্রস্তাব সব উপসাগরীয় আরব দেশের সমর্থন পেয়েছে, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয়। তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে ও টোঙ্গা। প্রস্তাবে অনুমোদিত ঘোষণাপত্রে বলা হয়েছে, গাজার যুদ্ধ অবিলম্বে শেষ হওয়া উচিত এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের পক্ষে এতে সমর্থন জানানো হয়েছে। বিদেশি গান আর নাটকের পরে এবার উত্তর কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম জং উন নিশানায় বিদেশি সিনেমা ও টিভি চ্যানেল। সাম্প্রতিক সময় সে দেশে বিদেশি সিনেমা ও টিভি দেখার অপরাধে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর একাংশ জানাচ্ছে, এক্ষেত্রে বিদেশি হিসেবে কিম সরকারের প্রধান নিশানা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার উপর। ভাষাগত সাদৃশ্যের কারণে উত্তর কোরিয়ার নাগরিকদের একাংশ গোপনে ইন্টারনেটে দক্ষিণ কোরিয়ার গান শোনেন, নাটক, সিনেমাও দেখেন। আমেরিকার মিত্র রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রভাবে সাংস্কৃতিক ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিহ্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ কিম। তাই কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার সরকার ধাপে ধাপে এ সংক্রান্ত আইন কড়া করছে। শুধু গান, নাটক, সিনেমা নয়, দক্ষিণ কোরিয়ার বিয়ের অনুষ্ঠানে কনেদের প্রিয় পোশাক সাদা রঙের ওই পোশাকটির উপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এরই পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে নাগরিকদের উপর নজরদারিও বাড়িয়েছে উত্তর কোরিয়া সরকার। বিদেশি যোগাযোগ প্রমাণিত হলেই দেয়া হয়েছে দীর্ঘমেয়াদী জেল বা কারাদণ্ডের শাস্তি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুক্রবার বলেন, এমন অবস্থা চলতে থাকলে উত্তর কোরিয়ার নাগরিকেরা আগের চেয়ে আরও বেশি দুর্ভোগ, নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় দেশটির সামরিক বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে পাহাড়ি বাদার এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়,
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, পাল্টাপাল্টি তুমুল গোলাগুলির ঘটনায় 12 সেনা ও 13 জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কমপক্ষে 4 জন আহত হন। পাকিস্তানি তালেবান এ হামলার দায় স্বীকার করে বলেছে, সেনাদের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও ড্রোনও হাতিয়ে নিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হামলার পর কয়েক ঘন্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে ও হামলাকারীদের খোঁজার চেষ্টা করা হয়। জঙ্গিদের হামলার আশঙ্কায় সাধারণত ওই এলাকায় সামরিক গাড়ি বহর যাতায়াতের সময় কারফিউ দেয়া হয় ও পথগুলো আগে থেকেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এর মধ্যে এ ধরনের হামলা কি করে সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তানি তালেবানকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তবে নয়াদিল্লি ও কাবুল দুপক্ষই এই অভিযোগ অস্বীকার করে আসছে। 2021 সালে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে পাকিস্তানেও নিরাপত্তা বাহিনীর উপর তালেবানের এই হামলার আশঙ্কা অনেকটাই বেড়ে গেছে। নেপালের কাঠমান্ডু উপত্যকা ও দেশের অন্যান্য অংশ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ফলে বিক্ষোভ, সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ, অনিশ্চয়তা ও অস্থিরতা পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটির জনজীবন। আজ শনিবার দেশটিতে কারফিউ তুলে নেওয়া হয়। দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত 9টার দিকে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। তাকে শপথ বাক্য পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। শপথ অনুষ্ঠানে দায়িত্ব নেয়ার পরপরই নেপালের পার্লামেন্ট ভেঙে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা। জানানো হয়, পরবর্তী নির্বাচনের তারিখ আগামী 2026 সালের 5 মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্কির দায়িত্ব নেয়ার একদিন পর আজ শনিবার দেশটিতে কারফিউ তুলে নেওয়া হলো। গত সোমবার নিবন্ধনহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গেড়ে বসা দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। এ সময় নিরাপত্তা বাহিনী গুলি চালালে অনেকে হতাহত হন। এতে বিক্ষোভ বিধ্বংসী রূপ নেয়। পরদিন আন্দোলনের মুখে কেপি শর্মা ওলি ও তার মন্ত্রীরা পালাতে ও আত্মগোপনে যেতে বাধ্য হন। এ সময় অনেকেই হতাহত হন। গতকাল শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 51 জনে পৌঁছে। আহতদের সংখ্যা 1000-এরও বেশি। পুলিশ বলছে, নিহতদের মধ্যে নেপালের 3 পুলিশ সদস্য রয়েছে। এছাড়া 21 বিক্ষোভকারী, অন্যান্য 18 জন ও 9 জন বন্দী আছে। কেপি শর্মা ওলির প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটিতে কয়েকদিন ধরে যে রাজনৈতিক অনিশ্চয়তা চলছিল, গতকাল শুক্রবার কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর তার আপাত অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেপ্তার করতে নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দেবেন। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। গতকাল শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন। তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন বলে জোহরান অভিযোগ করেন। জোহরান বলেন, ইসরায়েলের নেতা নিউ ইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সেটির প্রতি সম্মান জানিয়ে তাকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করা বাস্তবে প্রায় অসম্ভব এবং কেউ কেউ বলছেন এভাবে তাকে গ্রেপ্তার করলে ফেডারেল আইনেরও লঙ্ঘন ঘটতে পারে। তা সত্ত্বেও জোহরানের প্রতিশ্রুতি সম্ভবত নিউ ইয়র্কেও প্রতিক্রিয়া তৈরি করতে পারে, কারণ এই নগরে ইহুদি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ বসবাস করে। গাজার ইসরায়েলে নৃশংস ও নির্বিচারে হামলার পর নিউ ইয়র্কের মানুষের মধ্যে সাধারণভাবে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন প্রকাশ পাচ্ছে। তারপরও জোহরানের এই প্রতিশ্রুতি ইহুদি নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করবে। মেয়র প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতা চলাকালে জোহরান আগেও বলেছেন, নিউ ইয়র্কে এলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। গত বৃহস্পতিবারের সাক্ষাৎকারে তিনি তার সেই বক্তব্যকেই আবারও সমর্থন করলেন। বরং তিনি এ নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে বলেন, নেতানিয়াহু এই নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি তাকে গ্রেপ্তার করতে পুলিশকে আদেশ দেবেন। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।